আজকে আপনাদের সাথে চারজন আর্জেন্টাইন প্লেয়ারের দলবদল নিয়ে কথা বলবো। এই চারজন প্লেয়ারই কিন্তু আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আর এই চারজন প্লেয়ার হচ্ছেন রদ্রিগো ডিফল, লিয়ান্দ্রো ফেরাদেস, থিয়াগো আলমাদা এবং অ্যানজো ব্যারেন্সিয়া। এই চারজনের মধ্যে রদ্রিগো ডিফল এবং লিয়ান্দ্রো ফেরাদেস আর্জেন্টিনাকে 2022 বিশ্বকাপ জিতাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর থিয়াগো আলমাদা 2022 বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন, যদিও আসলে কোনো ম্যাচ খেলার সুযোগ পান নাই। আরেকজন অ্যানজো ব্যারেন্সিয়া, তিনি প্রথমবারের মতো আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেছেন। এই চারজনের দলবদল নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। শুরুতে যদি আমরা রদ্রিগো ডিফল টু ইন্টার মিয়ামি এই ট্রান্সফারটা নিয়ে কথা বলি, রদ্রিগো ডিফল অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন। খুবই কাছাকাছি আছেন, ডিলটা খুবই ক্লোজ। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত আসলে অফিসিয়াল নিউজটা আসে নাই, কিন্তু এই ট্রান্সফারটা খুবই ক্লোজ। এখন রদ্রিগো ডিফল ইউরোপ ছেড়ে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন, মেজর লিগ সকারে যাচ্ছেন। আমার কাছে এই সিদ্ধান্তটা, রদ্রিগো ডিফলের এই সিদ্ধান্তটা আমার কাছে খুবই হতাশাজনক মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে রদ্রিগো ডিফল নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, কারণ বিশ্বকাপের বাকি মাত্র এক বছরও পুরোপুরি নেই। এই মুহূর্তে আপনি ইউরোপ ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারে যোগ দিচ্ছেন। আপনি বিশ্বকাপের পরে যাইতেন, বিশ্বকাপের পরে আপনি ইন্টার মিয়ামিতে যাইতেন। সবাই জানে মেসির প্রতি আপনার দুর্বলতা আছে এবং আপনি মেসির সাথে খেলার স্বপ্ন নিয়ে আপনি ইন্টার মিয়ামিতে যাচ্ছেন, কিন্তু আর্জেন্টিনার যে কি ক্ষতিটা আপনি করতেছেন আপনি নিজেও বুঝতেছেন না। রদ্রিগো ডিফল আর্জেন্টিনার মিডফিল্ডের হৃৎপিণ্ড। রদ্রিগো ডিফলের বয়স হচ্ছে মাত্র 31। এই বয়সে আপনি ইউরোপ ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারে যোগ দিচ্ছেন। কি বলবো ভাই, এই ট্রান্সফারটা আমার কাছে একদম পুরোপুরি একদম লস প্রজেক্ট, একদম পুরোপুরি হতাশাজনক। এই মুহূর্তে ইউরোপ ছাড়ার মানে হচ্ছে নিজের ক্ষতি নিজে করা। ইউরোপে যে পরিমাণ প্রতিযোগিতা হয় ওই পরিমাণ প্রতিযোগিতার সিটে ফটো আপনার মেজর লিগ সকারে নাই। সো আমার কাছে এই ট্রান্সফারটা একদম পুরোপুরি লস প্রজেক্ট মনে হয়েছে। এখন যদি আমরা লিয়ান্দ্রো ফেরাদেস টু বোকা জুনিয়র্স এই ট্রান্সফারটা নিয়ে কথা বলি, আমার কাছে ভাই এই ট্রান্সফারটা খুব বেশি একটা ভালোও মনে হয়নি, আবার খুব বেশি একটা খারাপও মনে হয়নি। কেন বলতেছি এই কথা, দেখেন লিয়ান্দ্রো ফেরাদেসের সাথে কিন্তু রোমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো যাইতেছিল না লাস্ট কয়েকটা দিনে। আমরা দেখছি যে গত সিজনের বেশ কিছু ম্যাচে লিয়ান্দ্রো ফেরাদেসকে বেঞ্চে বসে থাকতে হয়েছে এবং গেম টাইম খুব কম পাইছেন তিনি। সে কারণে তিনি রোমা ছেড়ে যাবেন এটা অনেকটা নিশ্চিত ছিল। লিয়ান্দ্রো ফেরাদেজেরও বয়সও মাত্র 31, চাইলে ইউরোপের অন্য কোনো ক্লাবে তিনি থাকতে পারতেন, কিন্তু তিনি তার শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে গেছেন এবং বোকা জুনিয়র্সের ফ্যানরাও তাকে খুব সম্মানের সহিত গ্রহণ করছে। এখন লিয়ান্দ্রো ফেরাদেজ বোকা জুনিয়র্সে যাওয়ার ফলে বোকা জুনিয়র্সের যেই প্লেয়িং স্টাইল, লিয়ান্দ্রো ফেরাদেজের কিন্তু ওই প্লেয়িং স্টাইল, একটু আক্রমণাত্মক ফুটবল খেলতে বোকা জুনিয়র্স যেমন ভালোবাসে, তেমনি লিয়ান্দ্রো ফেরাদেজও কিন্তু তেমনি ভালোবাসে। এখন বোকা জুনিয়র্সের হয়ে রেগুলার ম্যাচ খেলতে পারলে এবং ফিটনেস ঠিক থাকলে আমার কাছে মনে হয় না লিয়ান্দ্রো ফেরাদেজের খুব বেশি একটা ক্ষতি হবে। এই কারণে আমি বলতেছি যে এই ট্রান্সফারটা আমার কাছে খুব বেশি ভালোও মনে হয়নি, আবার আমার কাছে খুব বেশি খারাপও মনে হয়নি। শেষ পর্যন্ত যদি ফেরাদেস তার ফিটনেস ঠিক রাখতে পারেন এবং যদি তার খেলার কোয়ালিটি ঠিক রাখতে পারেন, তাহলে আমরা 2026 বিশ্বকাপে তাকে আর্জেন্টিনার স্কোয়াডে দেখবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। এখন যদি আমরা থিয়াগো আলমাদা টু অ্যাথলেটিকো মাদ্রিদ এই ট্রান্সফারটা নিয়ে কথা বলি, থিয়াগো আলমাদা ছিলেন ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওতে। অলিম্পিক লিওকে কিন্তু সেকেন্ড ডিভিশনে পাঠানো হয়েছে, যার কারণে থিয়াগো আলমাদা যে ক্লাব পরিবর্তন করবেন এটা অনেকটা নিশ্চিত ছিল। আমি চাইছিলাম যে ভাই বেনফিকা বা অন্য কোনো মাঝারি মানের ক্লাবে যেন থিয়াগো আলমাদা যায়। অ্যাথলেটিকো মাদ্রিদে কিন্তু আমি চাই না যে থিয়াগো আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদে আসুক, কারণ সিমিওনের যে বাসপার ট্যাকটিস, এই ট্যাকটিসে আসলে থিয়াগো আলমাদা স্বাধীনভাবে তার প্লেমেকিং রোলটা পুরো মাঠ জুড়ে দাপিয়ে বেড়ানোটা সে আর করতে পারবে না। যার কারণে আমি চাইছিলাম যে থিয়াগো আলমাদা যেন অ্যাথলেটিকো মাদ্রিদে না আসে। আবার আরেকটা দিকে আমার সংশয়টা একটু দূর হয়েছে, কারণ আমরা গত সিজনে আলবারেজ যখন অ্যাথলেটিকো মাদ্রিদে আসে ম্যান সিটি ছেড়ে, তখন কিন্তু আমরা আলবারেজকে নিয়ে অনেক টেনশন ছিলাম যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আলবারেজ মানিয়ে নিতে পারবে কিনা। আলবারেজ কিন্তু গত সিজনটা দুর্দান্ত কাটাইছে। এখন ওই যে আলবারেজের পারফরমেন্স দেখেই থিয়াগো আলমাদার প্রতি একটু আশা জাগতেছে যে হয়তো থিয়াগো আলমাদাও অ্যাথলেটিকো মাদ্রিদে নিজেকে প্রমাণ করতে পারবেন। তাই আমি বলবো যে এই ট্রান্সফারটা থিয়াগো আলমাদার ক্যারিয়ারের জন্য একটু ভালো হয়েছে, কারণ এই বড় ক্লাবে খেলে আপনার বার্সা রিয়ালের বিপক্ষে খেলে যদি নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু আরো বড় ক্লাব তার প্রতি ইন্টারেস্টেড হবে। আর 2026 বিশ্বকাপের আগে থিয়াগো আলমাদার মাঠে থাকাটা, খেলার ভিতরে থাকাটা, প্রতিযোগিতার ভিতরে থাকাটা
খুব বেশি জরুরি ছিল। আমার কাছে এই ট্রান্সফারটা মোটামুটি ভালোই মনে হয়েছে। আরেকজন প্লেয়ার আছেন অ্যানজো ভ্যালেন্সিয়া। গত সিজনে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় খেলছেন। উনি মূলত অ্যাস্টন ভিলার প্লেয়ার, লোনে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় ছিলেন এবং ভ্যালেন্সিয়ার হয়ে দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন। এখন অ্যাস্টন ভিলা তাকে পার্মানেন্টলি বেনফিকাতে সেল করার চিন্তা করতেছে। আর বেনফিকায় গেলে আমার কাছে মনে হয় যে অ্যানজো ভ্যালেন্সিয়ার জন্য ভালো হবে, গেম টাইম পাবে এবং বেনফিকায় যদি নিজেকে প্রমাণ করতে পারে এবং যদি নিজের কোয়ালিটি ঠিক রাখতে পারে, তাহলে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের যেমন স্কোয়াডে থাকবে, তেমনি অনেক বড় বড় ক্লাবের নজরও কিন্তু তার প্রতি থাকবে। সব কিছু মিলিয়ে এই চারজনের ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি হতাশাজনক মনে হয়েছে রদ্রিগো ডিফলের ট্রান্সফার। এই কাজটা রদ্রিগো ডিফল বিশ্বকাপের আগ মুহূর্তে না করলেও পারতেন। বিশ্বকাপের পরে যদি রদ্রিগো ডিফল ক্লাব পরিবর্তন করতেন, তাহলে আসলে কারো মনে কোনো সংশয় থাকতো না এবং রদ্রিগো ডিফলকে নিয়ে কেউ আসলে আফসোসও করতো না, কারণ রদ্রিগো ডিফল অলরেডি আর্জেন্টিনার হয়ে নিজেকে যা প্রমাণ করার তিনি প্রমাণ করে ফেলছেন। সো আপনার কাছে এই চারজনের মধ্যে কার ট্রান্সফারটা সবচেয়ে ভালো মনে হয়েছে এবং কার ট্রান্সফারটা সবচেয়ে বাজে মনে হয়েছে, সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।